প্রিয় দর্শক, ইস্পাহানী মির্জাপুর চা মুক্তবাকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মুকসিমুল হাসান। আজকে জামাত ইসলামী আজকে তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। ইসলামী শাসনতন্ত্র আন্দোলনও তারাও আজকে তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। আগামী একদিন বাদে আগামী পরশু দিন শুক্রবারে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এর আগে আমরা এনসিপিকেও নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে দেখেছি। জামাতের আজকের নির্বাচনী ইশতেহারের মধ্যে আমরা দেখেছি মোট 41টি দফায় তারা ইশতেহার দিয়েছে, যার ভিতরে 26টিকে তারা অগ্রাধিকার দিয়েছে এবং 8টি বিষয়ের 8টি ভাগে তারা ভাগ করেছে এটি। এর বাইরে আমরা দেখেছি আজকে যে একটি জরিপ কার্যক্রম চালানো হয়েছে, যে জরিপে বেশ কিছু বিষয় উঠে আছে। নির্বাচনে কত শতাংশ ভোট পড়তে পারে এবং আওয়ামী লীগ যারা করে তারা কোন দিকে ভোট দেবে, যুবকরা যারা আছে তারা কোন দিকে ভোট দেবে ইত্যাদি বিষয় নিয়ে জরিপ হয়েছে। এর বাইরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তারা নির্বাচনী প্রচারে দেশের বিভিন্ন জায়গায় উত্তরাঞ্চলে এবং বরিশাল অঞ্চলে তারা সফর করেছেন। এছাড়া নানা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার জন্য আমরা স্টুডিওতে 3জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। শুরুতেই আমরা পরিচিত হব তাদের সঙ্গে। আমার একেবারে প্রথমেই রয়েছেন আশরাফ কায়সার, সিনিয়র সাংবাদিক, এবং তারপর রয়েছেন ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির, মানবাধিকার বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, এবং আমার একেবারে পাশে রয়েছেন জাহিদুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, সদ্য বিদায়ী শিবিরের কেন্দ্রীয় সভাপতি। আমি আশরাফ ভাই, এজাজ ভাই, আপনাদের দুজনের অনুমতি নিয়ে আমি একটু জাহিদ ভাইকে দিয়ে শুরু করতে চাই। যেহেতু আজকে জামাত ইসলামী নির্বাচনী ইশতেহার দিয়েছে, আপনার কাছে প্রথমেই আমি জানতে চাই যে বললাম কিছুটা যে বেশ ইশতেহারটি যখন ঘোষণা করা হচ্ছিল আমিও শুনছিলাম। ইশতেহার বেশ শুনে বেশ মনে হলো যে সুন্দর করে অনেক চমৎকার একটি ইশতেহার ঘোষণা করা হয়েছে, কিন্তু এত সুন্দর ইশতেহার বাস্তবায়ন আসলেই কি করা সম্ভব, নাকি নির্বাচনে রাজনৈতিক দলগুলো কথার প্রতিশ্রুতিতেই থাকবে? এই নির্বাচন, এই ইশতেহারের আপনি সবচেয়ে চ্যালেঞ্জের জায়গা কি দেখেন? জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, অন্যান্য মেহমানদেরকেও ধন্যবাদ, দর্শকদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। জামাত ইসলামী আজকে তাদের যে নির্বাচনী ইশতেহার সেটা পেশ করেছেন জাতির সামনে। তো আপনার যেটা কোশ্চেন যে কতটুকু আসলে সেটা বাস্তবায়নযোগ্য বা চ্যালেঞ্জ ফিল করছেন, তো খুব স্বাভাবিকভাবেই হচ্ছে বাংলাদেশের যে কাঠামো তৈরি হয়েছে বা আমরা বিগত সময়ে যারা সরকার পরিচালনা করেছে দেখেছি যে প্রতিশ্রুতি এবং বাস্তবায়নের মাঝে একটা বড় ফারাক ছিল, একটা ব্যবধান ছিল, এবং প্রতিশ্রুতিগুলো খুবই অ্যাট্রাকটিভ থাকে এবং মানুষদেরকে খুব আকর্ষণ করে, কিন্তু বাস্তবতা দেখা যায় যে অনেক ক্ষেত্রেই সেটা বাস্তবায়িত হয় না। তো এই ক্ষেত্রে জামাতের আমি অন্যদের সাথে কম্পারিজনে একটা জায়গায় তুলে ধরতে চাই, সেটা হলো জামাত বিগত সময়ে আসলে পুরো সরকার গঠনের দায়িত্ব কখনো পান নাই। তবে দুজন মন্ত্রী এবং 3টি মন্ত্রণালয় পরিচালনা করেছেন। সেক্ষেত্রে যদি আমরা এটাকে কেস হিসেবে রাখি যে ওনারা ওনাদের মন্ত্রণালয়কে স্বচ্ছভাবে এবং দুর্নীতিমুক্তভাবে এবং সম্পূর্ণ সর্বোচ্চ ইফোর্ট এবং প্রোডাক্টিভ ওয়েতে সেটা পরিচালনার চেষ্টা করেছেন। তো সে জায়গা থেকে আমি মনে করি জামাত যে ইশতেহার দিয়েছে, যে প্রতিশ্রুতি দিয়েছে, সেটা অবশ্যই এটা নিয়ে দীর্ঘদিন কাজ করা হয়েছে, অনেক রিসার্চ সেল এটা নিয়ে কাজ করেছেন এবং বাংলাদেশের বাস্তবতার সাথে মিল রেখে ইশতেহারটা তৈরি করা হয়েছে। তো আমি পার্সোনালি মনে করি যে জামাত এই বাস্তবতাকে মাথায় রেখে ইশতেহার পেশ করেছে এবং সেটা বাস্তবায়নযোগ্য বলে পেশ করেছে। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাই, সেটি হচ্ছে জামাতের নির্বাচনী ইশতেহার এর আগে আমরা আরও মনে হয় 1-2 দিন আগে নির্বাচনী ইশতেহারটি ঘোষণা করার কথা ছিল, কিন্তু সেটি আরও পিছিয়ে 2 দিন পর হলো। এবং সেই সঙ্গে আরও একটা ব্যাপার জানতে চাই, রাজনৈতিক দলগুলো যদি এত পরে নির্বাচনী ইশতেহার দেয় তাহলে মানুষ কখন সিদ্ধান্ত নেবে, কখন ভোট দেবে? এগুলো তো নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই হওয়ার কথা ছিল। জামাত কেন এত দেরি করলো? অন্য দলদের ইশতেহার দেখার জন্য নাকি অন্য কোনো কারণে? খুবই সঙ্গত এবং প্রাসঙ্গিক কোশ্চেন। আসলে ইশতেহারগুলো অনেক আগেই পেশ করা উচিত। তবে আমাদের যেটা কালচার হয়ে আসছে যে নির্বাচনের একেবারে কাছাকাছি মুহূর্ত, আবার রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা প্রতিযোগিতা থাকে যে কার চেয়ে কে বেশি আপডেট কোনো একটা বিষয়ের সামনে তুলে ধরতে পারে অ্যাট্রাকটিভ ওয়েতে। তো এই প্রতিযোগিতাটা বা এই কাঠামোটা আমাদের কালচারটা আগে থেকে ছিল। তো এটা একটা কারণ হতে পারে। আর জামাতের যেটা ডেট পরিবর্তন হয়েছে সেটা আমিরের জামাত সহ যে নির্বাচনী সমাবেশগুলো ছিল মূলত এই শিডিউল ম্যানেজমেন্টের কারণে সেটা পিছাতে হয়েছে। তো সে জায়গা থেকে আমি পার্সোনালি আপনার সাথে একমত যেটা আরও আগেই হওয়া উচিত এবং এই কালচারগুলো সম্মিলিতভাবে রাজনৈতিক দলগুলো বোঝাপড়ার মধ্য দিয়ে পরিবর্তন হওয়া উচিত। আচ্ছা, আপনার ইশতেহার নিয়ে আরও কয়েকটি বিষয় একটু জানতে চাবো, কিন্তু যে প্রশ্নটা আপনাকে করলাম সেই প্রশ্নটা আমি একটু ইজাজ কবির ভাইকেও করতে চাই। যেহেতু আমি আগেই বলেছিলাম যে বিএনপি এখনও তার নির্বাচনী ইশতেহার দেয়নি,
যে রাজনৈতিক দলগুলো এবারে নির্বাচনে অংশ নিচ্ছে তার সবচাইতে বড় পরিসরে বলি, সবচাইতে বেশিবার সরকার বিরোধী দলে থাকার অভিজ্ঞতা বলি, সেটি বিএনপির আছে। তো বিএনপির নির্বাচনী ইশতেহার এত দেরিতে কেন? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে দর্শকদেরকে ধন্যবাদ, সালাম ও শুভেচ্ছা, এবং সহযোগদেরকেও শুভেচ্ছা। না, আপনার প্রশ্নটা খুবই যৌক্তিক এবং ইশতেহার যত আগে দেওয়া সম্ভব সেটা দিলে যেটা আমরা স্বাভাবিকভাবে একটা কমন সেন্স আমরা বুঝতে পারি যে জনগণ চিন্তা করতে পারবে কোন দিকে ভোট দিবে, কার ইশতেহার কতটুকু বাস্তবায়নযোগ্য, এটা স্বাভাবিক ব্যাপার। আমাদের বিএনপির বেলায় যেটা হয়েছে যে আমরা বলেছি যে আমাদের ইশতেহার আসবে সম্ভবত 6 তারিখে, যদি আমার ভুল না হয়ে থাকে। তবে ইশতেহার দেওয়ার আগে মনে করেন আমাদের বিএনপির তরফ থেকে ম্যাডাম জিয়া যখন জীবিত ছিলেন এবং জেলে যাননি, তখন আপনার ভিশন 2022 দেওয়া হয়েছে, ইলেকশন কমিশন রিফর্ম কীভাবে করা হবে সেটা দেওয়া হয়েছে, তারপরে আমাদের 31 দফা দেওয়া হয়েছে, তারপরে জুলাই সনদে তো আমরা সই করেছি, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের দলের নেতৃস্থানীয় শীর্ষ নেতারা বলেছেন যে কিভাবে কি করবেন, এবং আমাদের নেতা তারেক রহমানও ওনার একটা প্ল্যান আছে কিভাবে কি করবেন, এগুলো আস্তে ধীরে ধীরে বলছেন। কিন্তু মানে এতে হ্যাঁ ইশতেহার ফর্মাল আকারে বলা হয়নি, কিন্তু বিএনপির তরফ থেকে কি ধরনের ইশতেহার আসতে পারে বা বিএনপি কি রিফর্ম বা কি চেঞ্জেস বা কি প্রপোজাল আনতে পারে, এইগুলা কিন্তু পুরোপুরি সম্পূর্ণরূপে একভাবে না বলেও বিভিন্ন ইয়ের মধ্যে বলা হচ্ছে। এবং আমি একটু উদাহরণস্বরূপ বলি এজাজ ভাই, যে ধরেন তারেক রহমান যেদিন দেশে ফিরলেন সেদিনই তিনি বললেন আই হ্যাভ এ প্ল্যান। আমরা সেই প্ল্যানটা জানার অপেক্ষায় থাকলাম। আমরা বিভিন্ন সভা সমাবেশে ওনার যে বক্তব্যগুলো দেখছি তার ভিতরে কিছু কিছু প্ল্যান বোঝা যাচ্ছে যেগুলো উনি করতে চান। কিন্তু আসলে আপনি যেটা বললেন আনুষ্ঠানিকভাবে যে বিএনপির যে প্ল্যান, এটা তো আমরা ইশতেহার পর্যন্ত জানতে পারবো নাকি আরো পরে? না, ইশতেহারই ইনশাল্লাহ সবকিছু জানা যাবে যে অ্যাকচুয়ালি সরকার গঠন যদি করতে পারে ইনশাল্লাহ, তাহলে যে বিএনপির তরফ থেকে কি ইশতেহার আছে, কি প্রমিসেস আছে, কি পালন করবে কি পালন করবে না, কিন্তু সেটা ইশতেহার না হলে আসলে ফর্মালি জানা যাবে না। কিন্তু আমরা এটা যতটুকু সম্ভব চেষ্টা করেছি বলার, এবং এটা একটা স্ট্র্যাটেজিক কারণও হতে পারে বা কালচার না, স্ট্র্যাটেজিক কারণ পার্টির পলিসিগত দিক হতে পারে যে কখন আসবে না আসবে, কারণ ভিতরগত মানে ইন্টারনালি অনেক সিদ্ধান্ত নেওয়ার অনেক জিনিস। যদিও এটি আপনি টপিক না, তারপরে একটা মানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আরেকটি রাজনৈতিক দলের আজকে ইশতেহার আপনার কাছে একটু জানতে চাই। আপনি জাতীয়তাবাদী আইনজীবী যে ফোরাম রয়েছে তার মানবাধিকার বিষয়ক সম্পাদক। জামাতের আজকে নির্বাচনী ইশতেহার বলা হয়েছে নিরাপদ ও মানবিক বাংলাদেশের ইশতেহার। তো সেটা নিয়ে বলছি না, সামগ্রিকভাবে জামাতের এই যে ইশতেহারটি আজকে প্রকাশিত হলো সেটির আপনার সবচেয়ে অসঙ্গতির জায়গা কিংবা সবচেয়ে ভালো লাগার জায়গা কি দেখেন? দেখেন, ওনারা অনেক ধরনের কথাই বলেন, ওনারা ইশতেহারে প্রকাশ করেছেন, ইশতেহার দিয়েছেন। এখন ওনারা তো আমার সহ আলোচক তো বললেন যে আসলে অতীতে ওনাদের পক্ষে সম্ভব হয়নি কোনো সময় এভাবে ইশতেহার দেওয়া, এই প্রথম বাংলাদেশ। সেটা বলিনি, মানে সরকার পরিচালনা আসলে মানে আপনার জোটবদ্ধ হয়ে এইবার ওনারা আশা করছেন সরকারে আসবেন এবং ইশতেহার দিয়েছেন পুরোপুরি। তো বা আমার কাছে যেটা মানে অনেক জায়গায় আছে, শুধু একটা জায়গায় যেটা আসলে এখন মাথায় ঘুরছে আর কি, সেটা হচ্ছে যে ওনারা বলছেন যে নারীর অধিকার নিশ্চিতে 12টা প্রতিশ্রুতি দিয়েছেন। তো আসলে নারীর কোন অধিকারটা আসলে অনিশ্চিত আছে এটা আমি এখনো বুঝে উঠতে পারিনি। আর আরেকটা পত্রিকায় আমি দেখলাম যে ওনারা বলছে যে সরকার গঠন করলে নারী নেতৃত্বকে মন্ত্রিসভায় দেখা যাবে। তো যেখানে নারীদেরকে ওনারা কোনো ধরনের ক্যান্ডিডেটই নাই, ওখানে কিভাবে ওনারা নারী নেতৃত্ব নেবেন সেই জায়গাটা আসলে প্রশ্নবিদ্ধ আছে। তারপরে ওনাদের ধরেন যে শরিয়া আইন ভিত্তিক যেসব কথাবার্তা বলছেন, একবার বলছেন হ্যাঁ, একবার বলছেন না। তো মোটামুটি ক্লিয়ারই যে তারা শরিয়া ভিত্তিক কোনো ইশতেহার দেয়নি। স্টিল আমার কাছে জিনিসটা ক্লিয়ার না, কারণ আপনি যখন একটা রাজনৈতিক দলের ফিলসফি বা আইডিওলজি যখন একটা রিলিজিয়ন হয়, সো আপনি বিএনপির বেলায় অনায়াসে বলা যেতে পারে যে উনি এক্স একটা কথা বলছে, ওয়াই একটা কথা বলছে, সেটা ব্যক্তিগতভাবে নেওয়া যেতে পারে। কিন্তু আপনার যখন রিলিজিয়ন বেসড একটা ইসলামিক দল হয় এবং আপনি যখন একটা স্টেটমেন্ট দেন উইচ ইজ বেসড অন রিলিজিয়ন, তো সেইটা আসলে কি আপনাকে
মানে ধর্মটা তো ব্যক্তিক হয় না, তো সেটা তাদের ফিলোসফি অনুযায়ী দলীয়ভাবেই ধরে নেওয়া যেতে পারে এবং আমি সেইভাবেই ধরে নিতে পারি। সো ওই জায়গাগুলি ওনারা কোনোভাবেই ক্লিয়ার করছেন না। সো এখন ওনারা ইশতেহার দিয়েছেন, কতটুকু এটা বাস্তবায়নযোগ্য এটাও দেখার একটা বিষয় আছে। তো জনগণরা দেখবে 6 তারিখে আমাদেরটা আসছে, দেখা তখন কম্পেয়ারটাও করার সুযোগ থাকবে। আশরাফ ভাই, আপনার কাছে একটু সংক্ষেপে জামাতের ইশতেহার আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দেখুন, প্রথমত আমি বলি যে এরকম শেষ পর্যায়ে এসে ইশতেহার প্রকাশ করা এটা একটা আনুষ্ঠানিকতা। এটি নিয়ে গবেষণা করা, তর্ক করা, বিতর্ক করার সময়ের অপচয়। কেননা আপনি 6 দিন আগে বা 5-7 দিন আগে এগুলো প্রকাশ করছেন, 41 দফা 26 দফা এগুলো বলছেন, আর বাংলাদেশে ইশতেহারের ক্রেডিবিলিটি যদি আপনি দেখেন শূন্যের কোঠায়। ইশতেহারকে কেউ বিশ্বাস করে না, এটি মনে করে বানোয়াট গল্প, এবং এটি তারা পালন করবে না এরকম ধরে নিয়ে নির্বাচনে বাংলাদেশের নাগরিকরা ভোট দেন। টু বি অনেস্ট, অন্তর্বর্তী সরকারের প্রধান বলেছিলেন যে তাদের উপদেষ্টা এবং তার নিজের সম্পত্তির হিসাব উনি দেবেন শপথ নেওয়ার পরপরই। উনি 16 মাসেও সেই সময় বের করতে পারেননি। ওই অন্তর্বর্তী সরকার, যারা শিক্ষিত লোক, অধ্যাপক, আইনজীবী, বিচারক, তারাই যদি না পারেন, আর রাজনৈতিক দলগুলোর অবস্থা তো আরও খারাপ, অতীতে আমরা দেখেছি। তাও যেহেতু আপনি বললেন যে আজকে এই আনুষ্ঠানিকতা হিসাবে কথাগুলো বলছি, যদিও আমি মনে করি যে ইশতেহারে আপনি দেখুন কেন আমি বলছি ক্রেডিবিলিটি এত কম। হোটেলে ইশতেহার প্রকাশ করার সময় তার শারীরিক ভঙ্গি, তার শব্দচয়ন এগুলো একরকম, আর তিস্তা পারের যে জনসভায় উনি ছিলেন সেখানে তার শারীরিক ভঙ্গি এবং তার শব্দচয়ন আরেক রকম। ব্যক্তি তো একই, তাহলে কূটনীতিকদের সামনে উনি এরকম করে কথা বলছেন, প্রতিপক্ষের ব্যাপারে উনি এরকম করে কথা বলছেন। এরকম এটা কি স্বাভাবিক না? মানে রাজনীতিবিদরা ফিল্ডে যে বক্তব্য দেবে, ইনডোরে ভিন্ন না, রকম বলবে। এটা আমাদের গা সহা হয়ে গেছে। আপনি যে সমস্ত দেশের উদাহরণ দেন গণতন্ত্রের, সেই সমস্ত দেশে দেখেন তো, ধরেন ইংল্যান্ডেই আমরা তো খুব গভীরভাবে খেয়াল করি, মার্কিন যুক্তরাষ্ট্রের কথা নাই বললাম, কিন্তু ইংল্যান্ডে আপনি দেখেন আপনাদের একটা কনসিস্টেন্সি থাকতে হবে। ধরেন আপনি যখন বলছেন প্রতিহিংসার রাজনীতি আপনি করবেন না, কিন্তু মাঠে গিয়ে যদি আপনি প্রতিহিংসার আগুন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন তাহলে কি দাঁড়ালো? আচ্ছা, এখন আমি একটা বিশেষ বিষয়ে আপনার কথা বলি। ওনারা হেলথ সেক্টরে 8% বরাদ্দের কথা বলেছেন। তো বাংলাদেশের অর্থনীতির আকার হচ্ছে $500 বিলিয়ন, তো 8% হচ্ছে প্রায় 38 থেকে 40 বিলিয়ন ডলার। আমাদের রিজার্ভে আছে $28 বিলিয়ন। মানে এই অঙ্কগুলো যদি আপনি খুব সরল অঙ্ক হিসাবেও দেখেন, কোত্থেকে অর্থের যোগান হবে, কোত্থেকে এই বরাদ্দ হবে, এই প্রশ্নগুলো করার কিন্তু কোনো সময় নাই। এই প্রশ্নের আগেই আপনি তাকে ভোট দিতে হবে, অথবা ভোট দানে আপনি বিরত থাকবেন বা অন্য কাউকে দিবেন। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে 64টা জেলায় ওনারা মেডিকেল কলেজ করার কথা বলছেন। আমাদের যে এখন 10,000 ডাক্তার প্রতি বছর বেরোয়, তাদেরই কর্মসংস্থান নাই। আরও 64টা জেলায় 64টা মেডিকেল কলেজ হলে তাদের কর্মসংস্থানের কি হবে? তার মানে এটা ইন্টারলিঙ্কড না, থট প্রসেসটা ওয়েল থট থ্রু না। আচ্ছা, তারপরে হচ্ছে যে উনি কি আসলে মেডিকেল কলেজ বলেছেন নাকি হাসপাতালের কথা বলছেন? কারণ এখানে আমরা রোগীদেরকে, ডাক্তারকে মানে রোগের কোনো সুরতহাল হতে দেখি না, ইত্যাদি ইত্যাদি। এই জায়গার সবচেয়ে বড় যেটি জামাতের ব্যাপারে মূল অবিশ্বাস এবং সন্দেহ, যে ওনারা নারীদের ব্যাপারে কোন ভূমিকা নেবেন। আপনাকে একটা কথা বলি, 91 সাল থেকে বাংলাদেশে যদি একটি জায়গায় কনসিস্টেন্টলি দুজন নেত্রী কাজ করে থাকেন, সেটি নারীর অগ্রাধিকার এবং অধিকারের ব্যাপারে। সেটি শিক্ষাঙ্গনে নারী, বিনা বেতনে নারী শিক্ষা, গার্মেন্টস অঙ্গনে 40 লক্ষের মতো নারী। এখন জামাতের আমির বা জামাতের নেতারা শুরু থেকে যে ভাষায় কথা বলছে নারীদের ব্যাপারে, সেই নারীরা কিন্তু ভীষণভাবে শঙ্কিত। তারা মনে করছেন যে এই শাসন যদি কখনো বাংলাদেশের উপরে চেপে বসতে পারে, তাদের যে অধিকার এবং স্বাধীনতা রয়েছে, সাংবিধানিক অধিকার, সাংবিধানিক স্বাধীনতা, সেটিও খর্ব করা হবে। কেন 5 ঘন্টা কাজের যে ব্যাপারটি, এটি কোত্থেকে এলো? মানে কেন 8 ঘন্টা করলে কি অপরাধ হবে, 5 ঘন্টা করলে 3 ঘন্টা না কেন? এই যুক্তিগুলো কিন্তু সরল প্রশ্ন। আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারছি কোনো একটি থিঙ্কিং থেকে এই কথাগুলো আসছে। আমরা ক্লিয়ার জানতে চাই। দেখুন, জামাতকে আমার মনে হয় পরিষ্কার স্ট্যান্ড নিতে হবে যে আমি আফগানিস্তানের মতো শাসন করব, নাকি সিরিয়ার মতো করব, নাকি রাফার মতো করব, কখন।
এটি এই জন্য দরকার যে আপনি তো আমার ভোট চাচ্ছেন, আচ্ছা ভাই, আমি বুঝতে চাই আপনি সরকারে গেলে কেমন সরকার হবে। আচ্ছা ভাই, আপনি যে প্রশ্নগুলো করেছেন সেই সঙ্গে এজাজ কবির ভাইও দুটো প্রশ্ন করেছেন, আমরা এই তিনটা প্রশ্নের উত্তরই একসঙ্গে জাহিদুল ইসলাম ভাইয়ের কাছ থেকে নিতে চাই, তার আগে একটা বিরতি নিয়ে আসি। দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত বাকে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরেই। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমি মুকসিমুল হাসান। দেখছেন চ্যানেল 24-এ মুক্তবাক এবং আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক রাজনীতি বিশ্লেষক আশরাফ কায়সার, ব্যারিস্টার সৈয়দ এজাজ কবির, মানবাধিকার বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং ছাত্র শিবিরের সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম ভাই, আপনার কাছে কয়েকটি, এজাজ ভাই এবং কায়সার ভাই, আশরাফ কায়সার ভাই যে প্রসঙ্গ বলেছেন তার সঙ্গে আমিও একটু বলি যে এই যে 5 ঘন্টা নারীরা কর্ম করবে, এটা কখন, কেন, কিভাবে হবে, সেই সাথে যে নারীদের বন্দি করা হবে বলা হচ্ছে, আবার নারীদের বন্দি করা হবে বলা হচ্ছে, কিন্তু দলের শীর্ষস্থানে বা নেতৃত্বে আবার নারীকে দেখতে চায় না। সেই সাথে নারী অধিকার নিয়ে অনেক কথা বলা হয়েছে, কিন্তু নারীর কোন অধিকার এখনো আমাদের সমাজে বাস্তবায়ন হয়নি সেটিও এজাজ ভাই জানতে চেয়েছেন। মেডিকেল কলেজগুলো আসলে কি শুধুই হাসপাতাল, মেডিকেল সেন্টার, নাকি এটা মেডিকেল কলেজও, এই বিষয়গুলো নিয়ে একটু ধোঁয়াশা রয়েছে, যদি যতটুকু স্বল্প সময়ের ভিতরে। ঠিক আছে, জি ধন্যবাদ। প্রথমত হচ্ছে নারীর যে ইস্যুটা এসেছে 5 ঘন্টা, দেখুন এটা আজকেও তিনি ক্লিয়ার করেছেন, এর আগে অনেকগুলো বক্তব্যে তিনি বিষয়টা ক্লিয়ার করেছেন। এখন যাদের প্রয়োজন অথবা আপনার নারীদের অনেকগুলো বাস্তবতা রয়েছে, তো তারা যখন এই সুযোগটা তারা চাইবে, তাদের জন্য সেই সুযোগটা রাখা উচিত। এবং এখন প্রসঙ্গ হচ্ছে যে তাহলে এই 5 ঘন্টা বা অতিরিক্ত যে সময়টা সে প্রতিষ্ঠানের জন্য ক্ষতির কারণ হবে কিনা, এবং রাষ্ট্র সে দায়িত্বটা নেবে নারীদের জন্য, নারীদের সম্মানের জায়গা, নারীদের যে বাস্তবতা সেটাকে ফিল করে। আর 8 ঘন্টা যেটা, সেটা 8 ঘন্টা থাকবে, বাট যাদের সেটা প্রয়োজন তাদের জন্য এই অপশনটা সরকারের পক্ষ থেকে ওপেন রাখা হচ্ছে। মানে নতুন নবজাতক হওয়ার পর থেকে সম্ভব, রাইট, যে কোনো বিষয়, অর্থাৎ নারীরা যদি ফিল করে যে তাদের এই সুযোগটা নেওয়া উচিত, তাহলে রাষ্ট্রের পক্ষ থেকে সেই সুযোগটা তাদেরকে দেওয়া হবে। মন্ত্রিত্বের বিষয়টা এখানে মূলত প্রায়োরিটি দেওয়ার বিষয়টা এসেছে, শুধু নারী না, নারীর বিষয়টা এসেছে অন্য ধর্মাবলম্বী, যেটা জামাতকে নিয়ে অনেকের এক ধরনের কোশ্চেন সবসময় মনের মধ্যে ঘুরে, অথবা অতিরিক্ত কোশ্চেন চাপিয়ে দেওয়ার জন্য যে মানসিকতা, তো তাদের জন্য একটা উত্তর যে নারীদের অংশগ্রহণ মন্ত্রিত্বে এবং অন্য ধর্মাবলম্বী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী সকলের অংশগ্রহণটা সেখানে থাকবে। এটা একটা ক্লিয়ার মেসেজ তারা দিয়েছে। আরেকটু ব্যাপার, একটু মন্ত্রিত্ব নিয়ে একটা বিষয় একটু জানতেই চাই, সেটা হচ্ছে যে আমরা নাসিরউদ্দিন পাটোয়ারির সম্প্রতি একটা বক্তব্য দিলাম, তিনি সন্ত্রাস, চাঁদাবাজি ইত্যাদি দূর করবেন, এবং সেক্ষেত্রে তিনি বলেছেন তিনি একটা স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারেন 11 দলীয় জোট ক্ষমতায় আসলে। এরকম কোনো আশ্বস্ত কি জামাতের পক্ষ থেকে তাকে? আচ্ছা দেখুন, এই বিষয়ে কোনো সিদ্ধান্ত বা এমন কোনো বিষয় না, এটা ব্যক্তির পারসেপশন থেকে হয়তো ব্যক্তি কোনো জনসমাগম বা আমাদের রাজনীতিবিদদের যেটা হয় সেটা হয়তো হতে পারে, এটা ওনার একান্ত পার্সোনাল বিষয়। মানে ওনাকে জামাত আশ্বস্ত করেনি না, এরকম কোনো আলোচনাতে এখনো সুযোগই নেই। আপনি সরকার গঠন হওয়ার পরে নেই আলোচনা আসবে, তার আগে তো এটা আলোচনা সুযোগই নেই। তো নারীদের অধিকারের যে প্রসঙ্গটা এসেছে, যে আসলে দেখুন অধিকার তো আমরা বলছি, সবাই মানে বিভিন্নভাবে সেটা বলছি, কিন্তু আসলে আমরা কতটুকু নারীদের অধিকারটা নিশ্চিত করতে পারছি। আমরা দেখুন আজকে বিএনপির কথা যদি বলি, ওনারা তো দীর্ঘদিন জুলুমের শিকার ছিলেন, ফ্যাসিবাদের মাধ্যমে ওনারাও অনেক লড়াই সংগ্রাম করেছেন, কিন্তু সেই দলটার হাতে আজকে যখন নারীদের নির্যাতনের বিষয়গুলো আসে, আপনি গাজীপুরে নারী হত্যার ঘটনা ঘটেছে, মহিলা জামাতের অসংখ্য জায়গায়, লালমনিরহাট, এরপরে আমরা টাঙ্গাইলে দেখেছি, যশোরে দেখেছি, কুমিল্লায় দেখেছি, লক্ষ্মীপুরে দেখেছি। লক্ষ্মীপুরে তো আমাদের প্রার্থী ছিল ডক্টর রেজাউল করিম, ওনার স্ত্রী গণসংযোগে গিয়েছেন, সেখানে হামলা করা হয়েছে। আমাদের আমিরা জামাতের আসন ঢাকা 15, সেখানে নারীদের উপর হামলা করা হয়েছে। এরপরে কিছু অশ্লীল বাক্য পর্যন্ত নারীদের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। তো এখন রাজনৈতিক দলের পক্ষ থেকে যখন এই কাজগুলো করা হয় একটা মেইন স্ট্রিম এবং বড় একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে, এটা আমাদেরকে খুব হতাশাজনক একটা জায়গায় নিয়ে যায়। তো এই অধিকারগুলো জাস্ট মুখে না, বরং এগুলো নিশ্চিত করার প্রয়োজনটা বা প্রয়োজনীয়তার জায়গা থেকে মূলত অধিকার নিশ্চিতের বিষয়টা আমাদের এখানে নিয়ে এসেছে। আর আফগানিস্তান, সিরিয়া, বাংলাদেশ, মানে এই প্রসঙ্গগুলো যখন আসে আসলে তখন এটা আমাদের নিজেদের যে স্বাধীনতা, সার্বভৌমত্ব অথবা একটা রাষ্ট্রের যে একটা সক্রিয়তা, এটা আসলে প্রশ্নবিদ্ধ হয়ে যায়। বারবার হচ্ছে আমি আমার নিজের একটা রাজনৈতিক স্ট্যান্ডের কারণে এই আফগানিস্তান, ইরাক, সিরিয়া এই প্রসঙ্গগুলো এনে এটা বাংলাদেশকে আসলে অসম্মান করা, বিতর্কিত করা হয়। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে একবারে ক্লিয়ার এবং বোল্ড স্টেটমেন্ট হচ্ছে, বাংলাদেশ কোনো রাষ্ট্রের মডেল হবে না, বাংলাদেশটা বাংলাদেশের মডেলই হবে। এবং আমাদের ইশতেহারে সে বিষয়গুলো এসেছে, একসাথে বাংলাদেশ গড়ার বিষয়টা এসেছে, এরপর সবাইকে ইনক্লুসিভের পজিশন থেকে সবাইকে একত্রিত করে বাংলাদেশ গড়ার কথা বলা হয়েছে। এরপরে হচ্ছে এখানে সকলের যে অন্তর্ভুক্তির বিষয়,
সেটা এখানে বলা আছে। অর্থাৎ প্রত্যেকের যে অধিকারগুলো রয়েছে সেটা নিশ্চিত করে বাংলাদেশটা, এটা আমাদের বাংলাদেশ, সবার বাংলাদেশ হিসেবে আমরা করতে চাই। ওকে, আমরা একটু ইজাজ ভাই আপনার কাছে একটু একটা বিষয় একটু জানতে চাই। আজকে একটি বেসরকারি দুটি সংস্থা মিলে একটি জরিপ করেছে। জরিপটা নিয়ে আমরা পরে সময় পেলে বিস্তারিত আলোচনা করব। ছোট্ট করে একটু জানতে চাই যে সেখানে আওয়ামী লীগের ভোটারদের মধ্যে 48% এবার বিএনপিকে ভোট দেবে, জরিপের তথ্য বলছে। আর ফিল্ডের বাস্তবতা বলছে যে মাদারীপুরের শিবচরে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে 20 জন নেতাকর্মী আওয়ামী লীগের যারা ধানের শীষের পক্ষে ভোট চেয়েছে, এটি কি আপনাদেরকে বাড়তি সুবিধা দিচ্ছে না বিড়ম্বনা তৈরি করছে? আপনি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি জাস্ট ছোট্ট করে আমার সমালোচকের কথাটা বলিনি, যে নারী অধিকার নিয়ে যে কথা বললেন এবং বিভিন্ন জায়গায় জামাতের নেত্রীদেরকে উপর আক্রমণ করা হয়েছে, এই ক্ষেত্রে ওনারা নারী অধিকারের কথা বলছেন। আমি বলছি ঠিক আছে, ওনারা যদি নারী অধিকার করেন তাহলে নারীদেরকে মারা যাবে না, শুধু পুরুষদেরকে মারা যাবে। না, যারা নারী অধিকারের কথা বলছে অথবা নারী অধিকার তারা নিশ্চিত করতে পারবে কিনা এই প্রশ্ন যারা তুলছে, তখন তাদের হাতে নারীদের আক্রমণের শিকারের দৃশ্যটা আমরা এই প্রজন্ম দেখি, তখন আমাদের কি প্রশ্ন করা উচিত? অবশ্যই আপনার কথা যদি ধরি, তাদের হাতে পুরুষরাও মার খাচ্ছে। যদি আপনার কথা ধরি তাহলে পুরুষের অধিকার কোথায়? তো যাই হোক, সেই জায়গাটায় নিয়ে গেলাম। কথাটা হচ্ছে যে এটা হচ্ছে আইনের ব্যত্যয়, অপরাধ সংগঠিত হলে আইনের আওতায় যাবে। যেরকম ধরেন ভাঙায় পত্রিকা দেখলাম, আপনাদের চ্যানেল 24-এই আসছে যে ভাঙায় কোন জামাত নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে, এবং গতকাল পর্যন্ত আমি যে রিপোর্টটা পড়ি, যেটা পড়েছি, যে তখন পর্যন্ত উনি কোনো থানায় কোনো মামলা করেননি বা ওই ধরনের কোনো কিছু করেননি। তো ওনার করা উচিত। এখন করেছেন কিনা আমি জানি না। আর আপনি যে প্রশ্নটা করেছিলেন যে কি যেন প্রশ্ন করেছিলেন, আমি করেছিলাম যে একটা জরিপের ব্যাপারে প্রসঙ্গে বলেছিলাম যে এটা আপনাদের আসলে বিব্রত করে নাকি আপনাদের বাড়তি সুবিধা দেয়? দেখেন, এটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে এটা না আমাদেরকে বাড়তি সুবিধা দেয়, না আমরা এটা নিয়ে বিব্রত করি ভোটের মাঠে। না, আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে আমি যদি জিও পলিটিক্যাল হিসাবটা ধরি, জামাতের ন্যারেটিভসগুলি ধরি, আওয়ামী লীগের ন্যারেটিভস যদি ধরি, এবং বিএনপিকে আক্রমণ করার অতীতে এবং বর্তমানে জামাতের যেই পলিসি এবং ন্যারেটিভসগুলি যদি ধরি, এই যে ইনক্লুডিং এখন 71 থেকে নিয়ে শুরু করে আবার যেটা আসছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আসলে আপনার আওয়ামী লীগ ফেরত আসার একমাত্র উপায় হচ্ছে জামাতকে সাপোর্ট করার। এবং আমিও ব্যক্তিগতভাবে খুব দৃঢ়ভাবে মনে করি যে আওয়ামী লীগ যদি জামাতকেই ভোট বেশি করে দিবে, তার কারণটা হচ্ছে দুটা দিক আছে। একটা দিক হচ্ছে আপনার যে আওয়ামী লীগ বলতে পারবে সারা বিশ্বকে যে দেখো আমরা নেই, উগ্রবাদের হয়েছে। আর অন্যদিকে ভারতও একই কথাই বলতে পারবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের ফেরত আসার একমাত্র উপায় আমি দেখি যে জামায়াতকে ভোট দিয়ে সেই জিনিসটা সারা বিশ্বে প্রমাণিত করা, এবং আওয়ামী লীগ কোনো না কোনো উপায় রাজনীতিতে আবার রেলিভেন্ট হওয়া। এটা আমার ব্যক্তিগত মতামত। এর বাইরে আমি মনে করি না, আমি কোনোভাবে বিশ্বাস করি না যে আওয়ামী লীগ বিএনপিকে ভোট দিবে বা দিতে পারে। আমি একটু আশরাফ কায়সার ভাই আপনাকে একটু জরিপটা নিয়ে জিজ্ঞেস করি। জরিপ, আমার দুইটা প্রশ্ন, ছোট্ট করে একটু প্রথমে বলবেন যে এই জরিপগুলো আমাদের কতটুকু মূল্যায়নে আনা দরকার, আর সেই সঙ্গে একটু বলবেন যে আমরা 48.2% বলছিলাম বিএনপিকে ভোট দিবে আওয়ামী লীগের ভোটাররা, আবার সেই সঙ্গে 29.9% অর্থাৎ প্রায় 30% দিবে জামাতকে। এই জরিপটা কেমন লাগে? জরিপের আগে আমি আফগানিস্তান এবং সিরিয়ার বিষয়টা আপনাকে বলি। যখন বিশ্বের যে কোনো দেশে ধর্মের ভিত্তিতে যখন শাসন হয়, সেখানে মূলত ইতিহাসটি হচ্ছে অধিকার হরণের। সংখ্যালঘুর অধিকার তো হরণ হয়ই, সংখ্যাগুরুর অধিকারও হরণ হয়, নারীদের অধিকার হরণ হয়। কাজেই দেখুন, জামাত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে কিনা আমি সিরিয়াসলি ডাউটফুল। কারণ 71 সালে তারা মানবতা বিরোধী অপরাধে যুক্ত ছিল, নারী ধর্ষণের সাথে যুক্ত ছিল, বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে। ইতিহাস যতটুকু আমি পড়তে পেরেছি, রাজনীতিবিদদের লেখা ইতিহাস না, দলীয় ইতিহাস না। কাজেই সেই দলটি নিজের নামে বাংলাদেশ জুড়ে দিতে হয়েছে নির্বাচন কমিশনের বাধ্যবাধকতার কারণে, সামনে আনতে হয়েছে। সেই দল যখন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে গর্ববোধ করে, আমার বেশ ভালো লাগে। তবে তাদের ক্ষমা চাইতে হবে তাদের মানবতা বিরোধী অপরাধের জন্য। তারা বারবার দৃষ্টি দেয় আদালতে কি শাস্তি হয়েছে, ক্যাঙ্গারু কোর্ট হয়েছে কিনা, কিন্তু ঘটনা তো ঘটেছে। কেউ কোর্টটি ক্যাঙ্গারু ছিল না সাজানো ছিল, এটি পরের বিতর্ক। আচ্ছা, তার মানে হচ্ছে যে এই নারী অধিকার হরণের জন্য দেখুন, আজকে যত মিষ্টি মিষ্টি কথা আপনি ইশতেহার পাঠের সময় শুনেছেন, শাসনের ভয়াবহতা আপনাকে দেখতে হবে। এই ধরনের দল সরকার গঠন করলে কি ঘটে? আফগানিস্তানে যাবেন,
সিরিয়াতে যাবেন, তাইলেই বোঝা যাবে। ওনাদের সামনে সমস্যা হচ্ছে, ওনাদের সামনে মডেল আছে, ওনারা ওই মডেলের দিকে দৃষ্টি দিতে চায় না, কেননা তাতে করে আপনাকে প্রতারিত করতে তাদের একটু ডিফিকাল্টি হয়। এবার আপনাকে বলি যে যেই সার্ভেটা হয়েছে, আমি পরিষ্কার আপনাকে বলি, এটি যেই এলাকায় জামাতে ইসলামী আওয়ামী লীগের লোকজনকে শেল্টার দিয়েছে, তাদের ব্যবসার দেখভাল করেছে, তাদের মুক্তির জন্য থানা ঘেরাও করেছে, সেই এলাকায় জামাত ভোট পাবে। যে এলাকায় বিএনপি এই কাজটি করেছে, এবং আমরা সবাই জানি কোন কোন এলাকায় বিএনপি করেছে, কোন কোন এলাকায় জামাত করেছে, এখানে নৈতিকতা অথবা আমাদের জনগণের আশা আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে এই দল দুটি তাদের প্রভাব বিস্তারের জন্য, নির্বাচনে ভালো করার জন্য, আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য, মূল বিরোধটা কিন্তু আওয়ামী লীগের ভোট। দেখুন, তাদের নিজস্ব ভোট নিয়ে তাদের কোনো সমস্যা নাই, জামাতের তো নাই। তারা এক আসন থেকে 20,000 15,000 করে ভোট শিফট করেছেন, যাতে করে মেকানিজমটি তাদের করতে সুবিধা হয়। কাজেই আওয়ামী লীগের ভোট নিয়েই তাদের মূল যুদ্ধটি। সেটির জন্য স্থানীয় পর্যায়ে আপনি দেখবেন যে সবাই জানে এলাকার যে আওয়ামী লীগের লোককে কারা শেল্টার দিয়েছে, এমনকি যারা অপরাধের সাথে এই যুক্ত কারণে ছিল। কি ক্ষমা করে দেওয়ার বিষয়টা আসে, মামলা উঠায় নেওয়ার আপনি খেয়াল করেছেন যে ক্ষমা করার একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। প্রথম কে বলেছে ক্ষমা করতে চায়? জামাতের আমির। আমরা যখন 5ই আগস্টের পরে প্রথম শুনেছি উনি নাকি ক্ষমা করে দিতে চান। আচ্ছা, এই যে জামাতের লোকরা গুপ্তভাবে আওয়ামী লীগে ছিল, উল্টোটা কি ঘটবে না? আওয়ামী লীগের লোকরা গুপ্তভাবে জামাতে থাকবে না? আপনি তো শিখিয়ে দিয়েছেন, কমিউনিস্টদের কাছ থেকে জামাত শিখেছে, জামাতের থেকে আওয়ামী লীগ শিখেছে। এখন এই আমাদের যে রাজনীতির চরিত্র এবং সংস্কৃতি, এখানে তো নৈতিকতা সবচেয়ে ব্যাকবেঞ্চার। আপনার হচ্ছে ইমিডিয়েট গেইন। এই যে 7 দিনের মধ্যে আপনাকে বিজয়ী হয়ে সরকার গঠন করতে হবে, এবং তারপরে আপনি যতই মধুর কথা ইশতেহারে বলেন না কেন, আপনি একটি অগ্রহণযোগ্য অগণতান্ত্রিক শাসনের জন্য জনগণকে প্রস্তুত হতে বলছেন। ওকে আশরাফ ভাই, আমরা আরেকটা বিরতি নিয়ে আসি, তারপরে আমরা আরেকটু এই জরিপের বাকি অংশ এবং সেই সঙ্গে আপনি যে প্রশ্নটি, আমি একটু জাহিদের কাছে জানতেই চাবো যে আসলে আশরাফ কায়সার ভাই যে প্রশ্নটি করেছে সেটির একটু উত্তর জানতে চাই, যে জামাত ক্ষমতায় গেলে আসলে কোন মডেলে আসলে দেশ শাসন করবে, আমাদের সামনে কোনো উদাহরণ আছে কিনা। দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত বাকে এ পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছে একটু পরেই। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমি মুকসিমুল হাসান, দেখছেন চ্যানেল 24 মুক্তবাক। আমরা প্রশ্ন করতে চাই জাহিদুল ইসলাম ভাই আপনার কাছে, সেটি হচ্ছে আশরাফ কায়সার ভাই কথাটি বলছিলেন এবং সেই সঙ্গে একটু জানারও আগ্রহ যে জামাত যেরকম একটি ইশতেহার দিয়েছে বা যেরকম তারা বাংলাদেশ চায়, ধরেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, তারা আজকে বলেছে যে তারা শরিয়া ভিত্তিক রাষ্ট্র গঠন করবে যদি তারা ক্ষমতায় আসতে পারে, কিন্তু জামাত আসলে কোন মডেলের রাষ্ট্র করবে? এটি কি তুরস্ক, মিশর, নাকি আফগানিস্তান, নাকি অন্য কোনো দেশ, নাকি সৌদি আরব? মডেলটা আসলে কি হবে? মানে আমার কাছে এটা খুব অবাক লাগছে যে বারবার যে অন্য রাষ্ট্রের মডেল কেন আমরা খুঁজতে যাচ্ছি, আমাদেরকে নিজস্ব কোনো মডেল আমরা স্থাপন করতে পারি না? সেরকম কি তরুণ আছে প্রজন্ম পৃথিবীতে? কেন সেরকম মডেল তো সবাই, এখন আপনি যখন তুরস্কের কথা, তুরস্ক কার মডেল ফলো করেছে? ওকে ওকে, এটাই আফগানিস্তানের কথা বলতে সে কার মডেল ফলো করেছে ওনারা? তো আপনি বাংলাদেশকে বাংলাদেশের মডেলে নিয়ে আনতে দেন, আমাদেরকে একটু সুযোগটা করে দেন। এখন বারবার হচ্ছে একদিকে ঠেলে দেওয়া, এই মানসিকতাটা আমি মনে করি এটা আমাদের চিন্তার ধন্যতা রয়েছে। জামাত বারবার যেটা বলছে, তারা বিভিন্ন পলিসি, যেমন পলিসি যে সামিট ছিল সেখানে তুলে ধরেছে যে আমরা নারীদেরকে কিভাবে এম্পাওয়ার করব, তরুণদেরকে কিভাবে এম্পাওয়ার করব, আমরা আমাদের স্বাস্থ্যসেবা কিভাবে গড়ে তুলব। একটা দল তো এভাবে ইশতেহার দেয়, একটা রাষ্ট্র তো এই কাঠামোগুলো নিয়ে তো রাষ্ট্রটা গঠিত হয়। তো জামাত যেটা বলছে যে আমরা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করব। একটু ইন্টারাপ্ট করি, আপনি যেহেতু বললেন যে কিরকম রাষ্ট্রক্ষেত্রে, ধরেন আমরাই এখান থেকেই জানতে চেয়েছিলাম শিশির মনির কাছে, তিনি বলেছেন যে ধরেন যে এটা এমন একটা ইসলামিক, মানে এমন একটা রাষ্ট্র হবে যে রাষ্ট্রটা কিছুটা কল্যাণমূলক, যেরকম আপনি বললেন, সেই সাথে কিছুটা তুরস্কের মতো হবে, কিছুটা তিউনিসিয়ার মতো, কিছুটা মিশরের মতো, কারোর সাথে মিলতে পারে। কিন্তু আমি যে সেখান থেকে পিক করছি বিষয়টা তো তা না, আমি আমার নিজের একটা মডেল স্থাপন করছি। এখন সেটা কারোর সাথে কোনো একটা জায়গায়, পার্টিকুলার জায়গায় মিলতে পারে। তো এই জায়গায় যদি এখন আসুন যে ধর্মের ভিত্তিতে বা যে প্রসঙ্গগুলো বারবার আসছে, এখন আমি মুসলিম, আমার কাজ কি আমার ইসলামের প্রিন্সিপালকে ফলো করা আমার করণীয় নয়? তো এখন ইসলামের বিধানের সাথে যে বিষয়গুলো সঙ্গতিপূর্ণ, রাষ্ট্রের কল্যাণের সাথে সঙ্গতিপূর্ণ, সেটা আমি ফলো করব, সেটা আমি বাস্তবায়ন করব। এটাকে আপনি কন্ট্রাডিক্টরি পজিশনে কেন নিয়ে যাচ্ছেন? অথবা আপনি এটা প্রমাণ করেন যে রাষ্ট্রের এই আইন অথবা কল্যাণ রাষ্ট্রের এই বিষয়গুলো সেটা আমার নাগরিকের জন্য ক্ষতিকর। আপনি সেই প্রসঙ্গ না এনে সরাসরি যেটা আফগানিস্তান বা তুরস্কের দিকে ঠেলে দেন, এটা আমি মনে করি একটু মানুষ একটু জানতে চাইতে পারে না যে আসলে জামাত ক্ষমতায় আসলে আমরা স্টেটটাকে বা বাংলাদেশটাকে
কোন দেশের মতো দেখবো, বাংলাদেশটা কিরকম একই প্রশ্ন আপনি বারবার ঘুরপাক খাচ্ছেন। আমাদের সমস্যাটা এইখানে, আমরা হচ্ছে একই জিনিসের মধ্যে বারবার ঘুরপাক খাওয়ার যে মানসিকতা এর মধ্যে থাকি, যে নতুন কিছুর মধ্যে আমরা যেতে চাই না। যখনই নতুন কিছুর কথা বলা আসে তখন আবার পিছন থেকে টেনে ধরি, এই একটা মানসিকতা আমাদের সবসময় ঘটে। আমি আবারও ক্লিয়ার করছি, রিপিট করছি, যেহেতু আপনার প্রশ্ন রিপিট, ভাইদের প্রশ্নগুলো রিপিট, যে আমরা বাংলাদেশকে একটা নতুন প্রজন্মের যে চিন্তা চেতনা অথবা আমাদের যে আকাঙ্ক্ষিত বাংলাদেশ সে মডেলে নিয়ে যেতে চাই, এবং সেটা যদি কারোর সাথে পার্টিকুলার মিলে সেটা তো তার সাথে মিলতে পারে, কিন্তু আমি আমার মডেলটা এখানে স্থাপন করতে চাই। আচ্ছা, আমি এবার একটু শেষবারের মতো আপনার কাছে ক্লিয়ার হতে চাই। অর্থাৎ আপনি এমন একটা মডেলকে স্থাপন করতে চাচ্ছেন যে রাষ্ট্রটা হবে কল্যাণধর্মী একটি রাষ্ট্র, এবং যেটা পৃথিবীর কোনো রাষ্ট্রের সঙ্গে হুবহু মিলবে এরকম কিছু না, তাহলে সেটা কি ইসলামের ভিত্তিতে? আমরা কাউকে নকল করছি না, কপি করছি না। হ্যাঁ, ইসলামের ভিত্তিতে যতগুলো ইসলামের সাথে মুসলিমদের সাথে প্রাসঙ্গিক সঙ্গতিপূর্ণ হবে সেটা তার সাথে যাবে। কিন্তু ইসলামের মানে এই না তো, আমার কল্যাণ রাষ্ট্র মানে তো এই না যে আমি অন্য কোনো একটা ধর্মেরকে তার কোনো কিছু চাপিয়ে দিচ্ছি, অথবা নাগরিকের উপর তার যে অধিকার রয়েছে অধিকারকে আমি লঙ্ঘন করছি অথবা চাপিয়ে দিচ্ছি, এমন কিছু হবে না। এমন কিছু হবে না। এরকম কোনো প্রসঙ্গ পেলে আপনি সেটা নিয়ে আসতে পারেন। জামাতের ইশতেহারে এমন একটা পয়েন্ট আমরা খুঁজে পেয়েছি যে রাষ্ট্রের নাগরিকের অধিকার লঙ্ঘন করছে, অথবা কোনো একটা ধর্ম, কোনো একটা গোষ্ঠী, জাতির অধিকার লঙ্ঘন করছে, আপনি এমন একটা প্রসঙ্গ আমাকে তুলে ধরেন। আচ্ছা, তার মানে হচ্ছে যে নাগরিক অধিকারগুলো যেমন থাকবে ঠিক তেমনি মানুষের কল্যাণের কথা চিন্তা করলে যেরকম রাষ্ট্র হয় সেটা ইসলামের ভিত্তিতে যতটুকু করা যায়, যার সঙ্গে কারো মিল নেই। আমরা একটু এজাজ ভাই আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে প্রসঙ্গগুলো, যে আমরা জরিপের বিষয় নিয়ে কথা বলছিলাম, জরিপ নিয়ে আর একটা ছোট্ট বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে যে 67.3% ভোটার ভোট দেওয়ার ক্ষেত্রে দুর্নীতির ইস্যুটাকে গুরুত্ব দিবে, এবং 35.9% ভোটার ধর্মকে গুরুত্ব দিবে, আর 37.4% তরুণ প্রজন্ম যারা 2008-এর পর থেকে এখন পর্যন্ত ভোট দেয়নি তারা জামাতকে ভোট দিবে, এবং 27% বিএনপিকে ভোট দিবে। এই দুইটা পরিসংখ্যানকে আপনি ভোটের রাজনীতিতে মানে আপনি কতটুকু মানে গ্রহণযোগ্য মনে করছেন, বা ভোটের রাজনীতিতে প্রভাব ফেলবে? যে এই আমি আগেই বলেছিলাম, এটা হচ্ছে কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন এবং বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক অপিনিয়ন স্টাডিজ, এরা দুইটা সংগঠন মিলে একসঙ্গে করেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা অতীতে আমেরিকান স্ট্যান্ডার্ডে আইআরএর জরিপ দেখেছি, সেই সব জরিপের কথা এখন বলে আমি এইগুলা সময় নষ্ট করতে চাই না। টিভিতে বা অনলাইনে পোল করেও এসব নিয়ে কথা বলে জরিপ নষ্ট, তার মানে জরিপ আপনার কাছে গুরুত্বপূর্ণ কিছু না। আমি অতীতেও বলে আসছি, 17 বছর বলে আসছি, এখনো বলছি যে অ্যাকচুয়াল মানদণ্ড হচ্ছে ইলেকশন। আওয়ামী লীগের আমলে চেয়েছিলাম যে ইলেকশনটা দেয়নি ওনারা, আমরা এখন একটা ইলেকশন পেতে যাচ্ছি, জরিপটা ইনশাল্লাহ 12 তারিখে আমরা দেখতে পাবো। আচ্ছা, ভোটটাকেই আপনি জরিপ হিসাবে? ভোটটাই তো অ্যাকচুয়াল জরিপ ভাই। আমি কি আপনি 10,000 15,000 স্যাম্পল নেবেন, 25,000 স্যাম্পল নিয়ে আপনি 11 কোটি ভোটারের মনস্তাত্ত্বিক বিষয়টা আপনি বেছে একটা ইয়ে করবেন, এটা হয় না। হয়তোবা আগে হতো, বাট এই সব দেশেই হয়, কিন্তু এটা 17 বছরের প্র্যাকটিসে আমরা যা দেখেছি যেভাবে ম্যানিপুলেশন হয়, এতে আমাদের সবারই একটা সন্দেহ ঢুকে, নিজেরাও জরিপ হলেও হ্যাঁ নিজেরাও জরিপ করি। আবার যদি জরিপ যদি কারেক্ট হয়, এখনো সন্দেহ হয় যে ও ফান্ডিংটা করতে গিয়ে আসে। হ্যাঁ, ওইটাই বলবো। হ্যাঁ, সো ওইটা নিয়ে ইয়ে করতে দেন। আর সহলোচক ভাই যেটা বললেন যে আপনারও যে প্রশ্নটা, উনি আপনাকে যে উত্তরটা দিলেন সেটার সঙ্গে আমি একমত। আবার আপনি যে প্রশ্নটা করলেন যে সেটার সঙ্গেও আমি টু সার্টেন এক্সটেন্ট সাপ্লিমেন্ট অ্যান্ড কন্ট্রাডিক্টও করতে চাই। সেটা হচ্ছে যে ভাই যেটা বললেন যে কোন মডেল, আপনার মডেল সিরিয়া, আফগান সব কিছু, হ্যাঁ আমি মানি যে এরকম ইটস এন ইম্পোজিশন। বাট জামাত ইসলামের তরফ থেকে বা ভাইয়েরা যেটা বলছেন, আমার মন্তব্য হচ্ছে যে ওনারা নিজেরাই জানেন না এখন ওনারা কি করবেন। আচ্ছা, বিএনপি কার মডেল ফলো করবে? বিএনপি তো কোনো শরিয়া ভিত্তিক বা কিছু না। বিএনপি ইজ এ সভরেন ন্যাশনালিস্টিক আইডিওলজি। জামাত তো বলেছে তারা কল্যাণ রাষ্ট্র বলে, বিএনপি আসলে কি করবে? একটা সভরেন বিষয় আমি বলতেছি, আপনি আপনার কল্যাণ রাষ্ট্র বলেন আর যেটাই বলেন, যেমন জামাতকে আপনারা কোন একটা রাষ্ট্রের মডেলের সাথে মিলাতে, আমি মডেলের সঙ্গে বাধ্য করছেন। আমি না আপনারা কোনটা মডেল? না আপনি কিন্তু আমার কথাটা বুঝেন নাই। আমি কিন্তু পার্টলি এগ্রি উইথ ইউ এন্ড ডিসএগ্রি উইথ হিম যে ইম্পোজিশনটা ঠিক না। বাট আমি আবার এটাও বলতেছি যে আপনারা কিভাবে শরিয়া ভিত্তিক আইন বা সোশ্যাল ওয়েলফেয়ার ইসলামের আলোকে করবেন সেটা আপনারা নিজেরাও জানেন না। এবং এই জায়গাটাতে আমি কয়েকটা প্রশ্ন ছুড়ে দিতে চাই বা বলতে চাই, সেটা হচ্ছে যে আমার বাংলাদেশে কোন আইনটা ইসলাম বিরোধী আছে বা ইসলামপন্থী নাই। ধরেন আমার ইসলামে বলা আছে তুমি সুদ নিতে পারবা না, সুদ নিয়ে ব্যবসা করতে পারবা না, ঠিক আছে। এখন আমি সুদ নিতে চাই না, তা আমার জন্য তো ইসলামী ব্যাংক আছে না, আছে তো। সো যে যার যে চয়েসটা সেটা আছে, এমন একটা কিছু দেখান যে যেখানে আমার উপরে এখন পর্যন্ত ইম্পোজ করে দেওয়া হচ্ছে যে এটা নন ইসলামিক হওয়া সত্ত্বেও ইউ হ্যাভ টু ডু ইট।
আমাদের রাষ্ট্রে যতটুকু সম্ভব প্রত্যেকটা ধর্মের মানুষকে তার তার অবস্থান থেকে বিবাহ থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য পালন করা পর্যন্ত, ধর্ম পালন করা পর্যন্ত প্রত্যেকটা জায়গা থেকে সেই স্পেস দেওয়া আছে। ইনক্লুডিং কোন দেশে দেখাইতে পারবেন যে আপনার হিন্দু ধর্মের জন্য ছুটি আছে, বৌদ্ধ ধর্মের জন্য ছুটি আছে, ঈদের জন্য ছুটি আছে, খ্রিস্টানদের জন্য ছুটি আছে, আপনি কোথাও বলতে পারবেন না। কিন্তু কথা হচ্ছে আপনি শরিয়া ভিত্তিক আইন যখন করবেন তখন আপনাকে বলতে হবে যে ইসলামকে তো আপনি চেঞ্জ করতে পারবেন না, ইটস এ ভেরি অর্থোডক্স রিলিজিয়ন, ঠিক আছে? আল্লাহ যেটা বলছে, খোদা যেটা বলছে, ইউ ক্যান চেঞ্জ ইট, ইট হ্যাজ টু বি দেয়ার। এখন কথা হলো যে আপনি ওইখানে মডেল এনে আপনি তাহলে দের ইজ একটা স্পেস চলে আসে যে আপনি কি ধর্মটাকে চেঞ্জ করতেছেন কিনা বা রংলি ইন্টারপ্রেট করতেছেন কিনা বা আপনি কিভাবে আসতেছেন সেই জায়গাটা আপনার ব্যাখ্যা করা উচিত। এখন কথা হলো যে জামাতের জায়গা থেকে যদি আসি তাহলে এখানে আমি ছোট্ট করে বলি, একদম ছোট্ট করে বলবো যে একদম শেষ, হ্যাঁ দুইটা করে জায়গা, যেরকম ধরেন যে আপনি এই যে ইলেকশন যেটা আসছে, আমি একদম পার্সোনালি মনে করি যে আর কোনোভাবে গ্যাঞ্জাম হোক আর না হোক, এই যে জামাতি মহিলারা নিকাব করে যাবেন, পর্দার 3টা জায়গা আছে, হিজাব, আবায়া, নিকাব, একদম নিকাব পর্যন্ত। এই যারা নিকাব পরে ভোট কেন্দ্রে ঢুকবেন, এদের মুখমণ্ডলটা না দেখালে আপনি কিভাবে আইডেন্টিফিকেশন করবেন? আপনি তো আইডেন্টিফিকেশন করতে পারবেন না। এখন আমার কথা হলো যে এই নিকাবের ব্যবস্থাপনা মহিলা কর্মকর্তারা থাকবে, মহিলা যদি দেয় আর কি, তখন অনেক ধরনের প্রশ্ন যদি ঝামেলা না হয়, নারী কক্ষে নারীরাই থাকবে। নারী কক্ষে নারীরাই থাকবে, হলে খুব ভালো তারা কথা। দেখবে। কিন্তু এখানে যদি পুরুষরা অবশ্যই দেখবে না। এইখানেই আসি যে অতীতে যত ভোট হয়েছে নারী কক্ষে নারীরাই ছিল, পুরুষরা ছিল না কোনো সময়, ঠিক আছে না? তো আমি ধারণা করছি, হ্যাঁ আমি না মুখমণ্ডল দেখাতে হবে। আপনি যখন যে জায়গাতেই যান আপনি মুখমণ্ডল দেখান। তো এই যে নিকাবের ব্যবস্থাপনার একমাত্র খুব কঠোরভাবে করা হয় সৌদিতে আর আমার জানার মতো ইরানে, কারণ এখানে ভোটের কোনো সিস্টেম নাই। আর আপনি মনে করেন যে ইসলামের কথা যদি আসেন, সেখানে যদি আমি ধরি যে প্রত্যেকটা নারী একা চলতে পারবে না বা তাদের সঙ্গে একটা মাহরাম লাগবে, ঠিক আছে? তো এই যে জামাতের নারীরা প্রতিটা ইউনিয়ন থেকে ইউনিয়ন একা কোনো মাহরাম ছাড়া, কোনো স্বামী ছাড়া, কোনো ভাই ছাড়া ওনারা চলে যাচ্ছেন, এইটা আবার কোন মডেল ইসলাম? এটা তো আমার ইসলাম। আমি আশরাফ ভাই আপনার কাছে প্রশ্ন করে সময় নষ্ট করলাম না, একদম শেষে আছে, আমি একটু এই ইসলামের কথা আমি বলি কেন বারবার মডেলের কথাটি এসছে। এটি জাতীয় হীনমন্যতা থেকে না, এটি ক্লারিটির স্বার্থে। দেখুন, অন্যান্য দলের বাংলাদেশের রাষ্ট্রের একটি সংবিধান আছে, আমরা পরিষ্কার বুঝতে পারি তারা পরবর্তীতে চুরিচামারি করলেও অন্তত আমরা বুঝতে পারি তারা কি ধরনের শাসন করবেন, কতটুকু যেতে পারবেন, কতটুকু যেতে পারবেন না। আমরা বারবার নাগরিক অধিকার হরণের জায়গাটি নিয়ে চিন্তিত, কিন্তু জামাতের কাছ থেকে এটার আমরা পরিষ্কার ধারণা পাইনি। উনিও যে বলছেন মডেল, সেটাও কিন্তু পরিষ্কার না। কারণ হচ্ছে কি, শোনেন, আপনাকে একটা সাথে প্রশ্ন দিয়ে না আমি বলছি, আপনি যদি সংবিধানের আলোকে রাষ্ট্র শাসনের কথা বলেন তাহলে আমরা বুঝতে পারি, কিন্তু আপনি যখনই বলেন ইসলামী আলোকে আপনি রাষ্ট্র শাসন করবেন, সেখানে অনেক প্রশ্ন উঠবে। সংবিধানের আলোকে রাষ্ট্র পরিচালিত হয়, এটা তো উনি অনেকবার বলেছেন। আল জাজিরা ইন্টারভিউতে বলছে যে কিছু করলে পার্লামেন্টের মাধ্যমে করতে, পার্লামেন্টের মাধ্যমে, সেটা তো অতীতে হয়েছে। পার্লামেন্টের মাধ্যমে আপনাকে সংবিধানের আলোকে যদি আপনি তখন পুরোপুরি শরিয়া আইনটা আনেন, পুরো কোরআন সুন্নাহর আইনটা আনবেন, টার্কির আইনটা আনবেন, বা কি আনবেন, এই কনফ্লিক্টের জন্যই তারা শরিয়া আইনের কথা কনফিউশন মানে বলছেন। আচ্ছা আশরাফ ভাই, সেটা অতীতে যেটা সংশোধন হয়েছে, আমরা শরিয়া আইনে না গেলেও উনি যে আজকে 5 ঘন্টার কর্মঘণ্টার কথা বলছেন বা নারীদেরকে যে সমস্ত অধিকারের কথা উনি বলছেন, আমি কিন্তু নিশ্চিত না যে আমাদের অনেক অধিকার আছে, অতিরিক্ত কি অধিকার তারা দিতে চান এবং কোন উদ্দেশ্য থেকে, এই প্রশ্ন কিন্তু থেকে যাবে। যেমন ধরেন আমাদের প্রচলিত ব্যবস্থায় অনেক কিছু কিন্তু আছে। এদেশে আপনি ইসলামী ব্যাংক আছে, অন্তত 10টি ইসলামী শরিয়া মতে পরিচালিত ব্যাংক আছে। আমাদেরকে এই যারা ধর্ম মতে জীবনযাপন করতে চায় ইসলাম মতে, তাদের জন্য কিন্তু অপশনস আছে। এর বাইরে জামাত যদি সরকার গঠন করে, সে আর কি করবে বলে এটি আমাদের পরিষ্কার জানা দরকার। কেননা আমাদের সামনে অভিজ্ঞতা বা চোখে দেখা অভিজ্ঞতা বর্তমান পৃথিবীতে যারাই রিলিজিয়ান ভিত্তিক শাসন ক্ষমতা প্রকাশ করতে গেছে, তাদের ব্যাপারে কিন্তু সমালোচনা বেশি হয়েছে, কল্যাণমূলক মুখে বলুক আর যাই বলুক। এখন আশরাফ ভাই, এখানে আপনাকে একটা প্রশ্ন করি যে ধরেন এই যে প্রশ্নটি এজাজ ভাই একটু আগে বলছিলেন যে এখন যদি জামাত ইসলামী বা কোনো দল যদি বলে যে আমার এই প্রচলিত আইনের সঙ্গে যদি ইসলামের সাথে কনফ্লিক্ট করে, তাহলে আমরা সেটা চেঞ্জ করে ফেলবো, সেইটা কি আদৌ সম্ভব? যে কারণে তারা হয়তো বলছে না। যেটি আমি জামাত আমিরের বক্তব্য যদি আল জাজিরা থেকেও বুঝি, তাতে হচ্ছে যে একটু ধীরে ধীরে করে তারা আস্তে আস্তে অ্যাডাপ্ট করাতে চাচ্ছে। এটি বাস্তবতা। কারণ ধরুন জামাতের নেতাদের কথায় আমরা বুঝতে পারছি তারা ভাবছেন তারা সরকার গঠন করবেন। খারাপ না, কিন্তু জনগণ যদি তাদেরকে ভোট দিয়ে সরকার গঠন করে, হতেও পারে। কিন্তু তারা কি 2/3 মেজরিটি পাবেন? তারা কি সংবিধান চেঞ্জ করতে পারবেন? তারা কি শরিয়া আইন কায়েম করতে পারবেন? দেখুন,
এখন তো শরিয়া আইন মুখে তারা বলার প্রয়োজন নাই, তার যেদিন সেই সক্ষমতা শক্তিমত্তা হবে সেই দিন আপনি দেখবেন সে কিভাবে ব্যবহার করে, কি ধরনের শরিয়া আইন কায়েম করে এবং তার এক্সিকিউশন কেমন হয় Okay. এবং না, নাগরিক সেই জায়গাটা থেকে শুধু আমি একটু বলে দিই যে ওনারা যে জায়গাটাতে আছেন এটা ওনারা স্পষ্ট করে যদি বলেন তাহলে না, সমাজটা জামাত স্পষ্ট সিদ্ধান্ত করেছে। নিতে পারবে, Okay. সমাজটা সিদ্ধান্ত নিতে পারবে যে নারীরা ভোট দিবে কি দিবে না, সিদ্ধান্ত তো নিচ্ছে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে এবং সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।